নকল দলিল চেনার উপায় কি? তার আগে জেনে নেই আমরা গুরুত্বপূর্ণ দলিলগুলো কি কি। যেমন হচ্ছে 1 ছাপকপলা দলিল, 2 বিনিময় দলিল, 3 নম্বর হচ্ছে আওয়াজ বদল দলিল, 4 নম্বর হচ্ছে দান দলিল, 5 নম্বর হচ্ছে হেবা দলিল। সচরাচর আমরা জানি দলিল 9 প্রকার হয়ে থাকে। তো যাই হোক, এই দলিলের নকল আমরা কিভাবে তুলতে পারি সেজন্য আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। দলিলের নকল তোলার জন্য আমাদেরকে প্রধানত কয়েকটি মাধ্যমের মধ্য দিয়ে যেতে হবে। তার মধ্যে 1 নম্বর মাধ্যম হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, 2 নম্বর মাধ্যম হচ্ছে জেলা রেজিস্ট্রার অফিস। এই 2 অফিস থেকেই আমরা কিন্তু দলিলের নকলগুলো খুব সহজেই তুলতে পারবো। এই দলিলের নকল কিভাবে তুলবেন এবং এই দলিলের নকল তুলতে কত টাকা খরচ হয় এবং কোথায় গেলে আপনি সঠিকভাবে এই দলিলের নকল তুলতে পারবেন সেটাও আজকে আমি আপনাদেরকে জানাই দিব। তবে বিভিন্ন এলাকায় এই দলিলের নকল তোলা ভিন্ন ভিন্ন টাকা নিয়ে থাকে। কোনো এলাকায় 2000, আবার কোনো এলাকায় 3000 পর্যন্ত হয়। তবে এই কপি তোলার জন্য দলিল লেখক বা কোনো আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। তবে এই দলিল তুলতে কতদিন সময় লাগতে পারে সে বিষয়টা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যেই পাওয়া যায় এই নকল কপি। যদি আপনি কোনো ক্ষেত্রে দালালের খপ্পরে পড়েন তবে কিন্তু এই দলিলের নকল তুলতে অনেক অসুবিধা হয়, তখন আপনার টাকা বেশি লাগতে পারে। তো আপনি নিজের কাজ নিজে করলেই অবশ্য ভালো হয়। তো আপনি যখন সাব রেজিস্ট্রার অফিস বা উপজেলা রেজিস্ট্রার অফিস যাবেন তখন যদি আপনার তথ্যগুলো সঠিক থাকে তাহলে কিন্তু আপনি অতি সহজেই আপনার দলিলের নকলটি আপনি তুলতে পারবেন। আর আপনার যদি তথ্য সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দলিল তোলা খুবই অসম্ভব হয়ে পড়বে, কারণ সেখানে আপনার তথ্য ঠিক নেই, আপনি সেই দলিলটা তুলবেন কি করে। যাই হোক, আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো দলিল তুলতে যাবেন তখন আপনাকে অবশ্যই সেই দলিলের যাবতীয় তথ্য সংগ্রহ করে সাথে নিয়ে যেতে হবে। আর এগুলো তথ্য পাওয়ার পরেই উপজেলা বা জেলা রেজিস্ট্রার অফিসে যারা কর্মরত আছেন তারা সজাগ হয়ে আপনার দলিলের রেজিস্ট্রি যেটা কপি আছে, সার্টিফাইড কপি, সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। আর আপনি তখন যেটা ফি সেটাই অবশ্যই দিতে পারবেন, তার বেশি তারা নিবে না। যদি দালালের খপ্পরে পড়ে যান তাহলে কিন্তু আপনাকে তার থেকে বেশি দিতে হবে। তাই নিজের দলিলটি আপনি যদি নিজেই তুলতে চান তাহলে এইভাবেই আপনাকে তুলতে হবে। তো এই দলিলের যাবতীয় সার্টিফাইড কপি আপনারা অবশ্যই পাবেন উপজেলা সাব রেজিস্ট্রার অফিস অথবা জেলা রেজিস্ট্রার অফিস, এই দুটি অফিসেই কিন্তু পাওয়া যাবে, তাছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তাই এই দুটি অফিস থেকেই আপনারা তোলার জন্য চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আপনি আপনার নকল দলিলের তুলতে পারবেন, অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি তুলতে পারবেন। তো এখন যেহেতু আমরা জানলাম দলিলের সার্টিফাইড কপি কীভাবে তুলে, এখন আমরা জাল দলিল চিনবো, অর্থাৎ জাল দলিল চেনার উপায় কি সেটা জানবো। উপায় নম্বর 1, দলিলের তফসিল বর্ণনা দেখে আপনারা কিন্তু নকল দলিল চিনতে পারবেন। দলিলের তফসিলে যদি গড়মিল পাওয়া যায়, যেমন ধরুন SS, CS, BS, RS এই খতিয়ানগুলো যদি মিল না পাওয়া যায় তাহলে কিন্তু সেটি জাল দলিল হিসেবে গণ্য করতে হবে। জাল দলিল চেনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে স্টাম্প উত্তোলনের তারিখ দেখেও কিন্তু আপনারা সেই জাল দলিলটি চিনতে পারবেন। যেমন ধরুন স্টাম্প উত্তোলনের সময় স্টাম্পের পিছনে ক্রেতার বিবরণ ও তারিখ লেখা থাকে। স্টাম্প উত্তোলনের তারিখ যদি পরের হয় এবং দলিল সম্পাদনের তারিখ যদি পরের হয় তাহলে কিন্তু সেটা জাল দলিল হিসেবেই সন্দেহ করতে হয়, কারণ স্টাম্প উত্তোলনের তারিখ এবং ক্রেতার তারিখ কখনো আলাদা আলাদা হওয়ার কথা না। এই স্টাম্প উত্তোলনের তারিখ এবং দলিল লেখার তারিখ যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আমরা অনায়াসেই সেটিকে জাল দলিল হিসেবে মেনে নিতে পারি। এখন পরের উপায় কি, অর্থাৎ জাল দলিল চেনার যে উপায়গুলো আছে তার মধ্যে জাল দলিল চেনার 3 নম্বর উপায় হচ্ছে কলমের কালি বা হাতের লেখা যাচাই করে
স্বাধীনতার আগে এদেশে কিন্তু বল পেনের ব্যবহার ছিল না, অর্থাৎ 1972 সালের পূর্বে কোনো মূল দলিলে যদি বল পেনের লেখা থাকে তাহলে সেটি জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। অর্থাৎ স্বাধীনতার আগে এদেশে যে ব্যবহারটি ছিল সেটি হচ্ছে দোয়াত কলমের ব্যবহার, অর্থাৎ দোয়াত কলমের ব্যবহার থাকতে হবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে জমি যদি 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতায় হয় তাহলে কিন্তু সেটিকে জাল দলিল হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতায় যদি দাতার জমি থাকে, সেখানে জমির পরিমাণ বেশি, সেই সাব রেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রি করতে হয়। সেখানে যদি রেজিস্ট্রি করা না হয়ে থাকে তাহলে কিন্তু সেটিকে জাল দলিল হিসেবে সন্দেহ করা যেতেই পারে, কারণ জমির পরিমাণ যেখানেই বেশি সেখানেই জমি রেজিস্ট্রি করা অত্যন্তভাবে জরুরি। 5 নম্বরে রয়েছে কলাম বই, অর্থাৎ কলাম বই পরীক্ষা করে আপনারা কিন্তু সেটি জাল দলিল কিনা সেটি কিন্তু আপনি জানতে পারবেন। দলিল অর্থাৎ বা সার্টিফাইড দলিলের সাথে কলাম বইয়ের যদি গরমিল পাওয়া যায় তাহলে সেটিকে জাল দলিল হিসেবে ধরে নিতে হবে, অর্থাৎ সেটি 100% জাল দলিল, এখানে কোনো সন্দেহ নাই, তাই কলাম বই পরীক্ষা করা জরুরি। 6 নম্বর হচ্ছে তফসিল লিখার ভাষা দেখে, যেমন 1960 সালের পূর্বে দলিলে যদি সিও রেভিনিউ লেখা থাকে, কারণ 1960 সালের পূর্বে সিও রেভিনিউ পদটি ছিল না, ও 1947 সালের পূর্বে দলিলে যদি পূর্ব পাকিস্তান লেখা থাকে, অর্থাৎ 1947 সালে দলিলে পূর্ব পাকিস্তান লেখা থাকলে সেটিও জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে, কারণ 1960 সালের পূর্বে দলিলে সিও রেভিনিউ লেখা ছিল না, অর্থাৎ সেখানে থাকলেই অবশ্যই আপনাকে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। আবার 1947 সালে পূর্বে দলিলে যদি পূর্ব পাকিস্তান লেখা থাকে। 7 নম্বর হচ্ছে দলিলের গন্ধ পরীক্ষা করে, অর্থাৎ দলিলের গন্ধ পরীক্ষা করে আপনারা জাল দলিল চিনতে পারবেন। যেমন দলিল পুরাতন করার জন্য দলিল জালকারীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেমন পুরাতন কাঁথা, খড়ের গাদা, বাঁশের চোঙ্গার রাখা। জাল দলিল থেকে এগুলোর গন্ধ পেলে বা দলিল স্পর্শ করার পর অন্যান্য পুরাতন দলিলের ন্যায় মনে না হলে এটিকে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। এটা নিশ্চিত এটা জাল দলিল, কারণ পুরাতন দলিল থেকে কখনো কোনোভাবেই এরকম গন্ধ বের হবে না। 8 নম্বর হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধে পুড়ে যাওয়া সাব রেজিস্ট্রি অফিস, অর্থাৎ 1971 সালে যে সকল সাব রেজিস্ট্রি অফিস পুড়ে গিয়েছে, যেমন ধরুন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কিছু সাব রেজিস্ট্রি অফিস পুড়িয়ে দেওয়া হয়। এগুলো হলো যেমন ইসলামপুর অর্থাৎ জামালপুর, নান্দাইল, ময়মনসিংহ, হরিরামপুর, মানিকগঞ্জ, বক্সা যাকে বলে বিবাড়িয়া, শেপুপাড়া যেটা এখন বর্তমান পটুয়াখালী, ঝিনাইদহ। এরূপ এলাকাগত যদি দলিল পাওয়া যায় তাহলে অন্যান্য ডকুমেন্ট সহ তা যাচাই করতে হবে, কারণ এরূপ অফিস পুড়ে গিয়েছে, এরূপ অফিসের দলিলও সন্দেহজনকভাবে পুড়ে গিয়েছে। তাই এগুলো জেলা থেকে যদি কোনো রেজিস্ট্রি দলিল পাওয়া যায় সেগুলোকে জাল দলিল হিসেবে সন্দেহ করে গুরুত্বপূর্ণভাবে যাচাই করে দেখবেন সেটা জাল দলিল কিনা, কারণ এগুলো জাল দলিল হওয়ার সম্ভাবনা অনেকভাবে বেশি। পরবর্তী এগুলো অফিস থেকে ডাটা সংগ্রহ করে যদি কেউ জাল দলিল করে থাকে সেটা কিন্তু পরবর্তী প্রসঙ্গ যাচাই করার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন এগুলো আসলেই জাল দলিল কি না। অর্থাৎ আমি আবারও বলতেছি, 1971 সালে মুক্তিযুদ্ধকালে পুড়ে যাওয়া সাব রেজিস্ট্রি অফিস যেমন ইসলামপুর, নন্দাইল, হরিরামপুর, বক্সা, খেপুপাড়া, ঝিনাইদহ এরকম এলাকাগত অফিস যেখানে জাল দলিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেগুলো অফিসের ডকুমেন্ট পুড়ে গিয়েছিল। এগুলো অফিসগত যদি কোনো রেজিস্ট্রিকৃত দলিল পাওয়া যায় সেগুলো অনায়াসেই জাল দলিল হিসেবেই
আপনাকে সন্দেহ করে নিতে হবে, কারণ 1971 সালের এগুলো অফিস পুরে দেওয়া হয়। 9 নম্বরে হচ্ছে দলিলের স্বাক্ষর যাচাই করে। দাতা বা সাব রেজিস্ট্রার সাক্ষ্য যদি অন্য কোনো দলিল বা ডকুমেন্টে না থাকে বা পাওয়া না যায়, তাহলে স্বাক্ষর মিলিয়ে যদি অমিল পাওয়া যায় তাহলে জাল দলিল হিসেবে সেটাকে সন্দেহ করতে হবে। অর্থাৎ দাতা বা সাব রেজিস্ট্রার স্বাক্ষর যদি অন্য কোনো দলিল বা ডকুমেন্টে না থাকে, সেটিও কিন্তু এক প্রকারের জাল দলিল হিসেবেই সন্দেহ করে নিতে হবে, কারণ দুটি সাক্ষ্যই আপনার যেগুলো দলিলে আছে সবগুলোতেই থাকা জরুরি। 10 নম্বরে হচ্ছে ভূমি উন্নয়ন কর। কারণ 1976 সালের পূর্বে দলিলে যদি ভূমি উন্নয়ন কর শব্দটি লেখা থাকে, তাহলে সেটি কিন্তু জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে, কারণ 1976 সালের পূর্বে দলিলে কোনো ভূমি উন্নয়ন কর ছিল না। অর্থাৎ তখন ভূমি উন্নয়ন কর ছাড়াই রেজিস্ট্রি হয়েছিল। লাস্ট 11 নম্বর হচ্ছে দশমিকের প্রয়োগ। যেমন দশমিক, অর্থাৎ 1960 সালের পূর্বে পাকিস্তানের দশমিক পদ্ধতির হিসাব প্রবর্তিত হয়নি, কারণ 1960 সালের পূর্বে কোনো দলিলে যদি দশমিক পদ্ধতিতে জমির হিসাব, খাজনা, পরিমাণ উল্লেখ থাকে, তবে সেই দলিলকে জাল দলিল হিসেবে সন্দেহ করে নেওয়াটাই স্বাভাবিক, কারণ দশমিকের প্রয়োগ প্রধানত 2000 সালের পরেই বা আগেই এটি নির্ধারিত হয়। অর্থাৎ 2000 সালের আগে, অর্থাৎ 1999 এরকম হতে পারে দশমিকের প্রয়োগ নির্ধারিত হয়। অর্থাৎ এরকম যদি কোনো দলিল পাওয়া যায় যে দশমিকের প্রয়োগ পদ্ধতিতে জমি হিসাব বা খাজনা পরিমাণ উল্লেখ করা হয়েছে, সেটিকে অনায়াসই জাল দলিল হিসাবে সন্দেহ করে নিতে হবে। এভাবেই কিন্তু আমরা জাল দলিল শনাক্ত করতে পারি, কারণ দলিল প্রধানত আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের জমি জমা, অস্থাবর সম্পত্তি সব ক্ষেত্রেই দলিলের প্রভাব অনেক বেশি। এই দলিলের প্রভাব বেশি থাকার কারণেই আমরা প্রধানত হুটহাট করে একটা দলিল রেজিস্ট্রি করতে পারি না বা একটা দলিল থেকে জমি ক্রয় করতে পারি না। তো এই দলিলগুলো আমাদেরকে দেখে শুনে বা বুঝে শুনেই জমি ক্রয় করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।